জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আর দুজন ঐতিহাসিককে, সেই আল বিরুনি এবং মোহাম্মদ ইসামি। সেই আল বিরুনি এবং ইসামির উপর আজকে আলোকপাত করব। দুই ঐতিহাসিক আজকে আলোচিত হবে। তো ছোট করে বলে দিই, এই নৃতত্ত্ববিদের জনক হচ্ছে আল বিরুনি। তার কি অবদান আছে তোমরা দেখতে পাবে এক্ষুনি। আর সেই মৌলবাদী ঐতিহাসিক ইসামিকেও বলবো, কিন্তু সেই সালাতিন গ্রন্থে তার কি বক্তব্য সেটাও তুলে ধরার চেষ্টা করব। তো আল বিরুনিকে কত রকম উপাধিতে ডাকা যায় একটু খেয়াল করে নাও তোমরা। আল বিরুনি গণিতবিদ, জ্যোতিপদার্থবিদ, রসায়নবিদ, ভূগোলবিদ, ঐতিহাসিক, পঞ্জিকাবিদ, দার্শনিক, চিকিৎসা বিজ্ঞানী হিসেবে খ্যাতি লাভ করেছে, ভাষাতত্ত্ববিদ, প্রাকৃতিক বিজ্ঞান, ধর্মতত্ত্বের নিরপেক্ষ বিশ্লেষক এবং কি বলবো না আল বিরুনি সম্পর্কে, এবং সাহিত্যিক তো বটেই একজন বলবো আমরা। তো তার প্রসঙ্গে অধ্যাপক মাপা কি বলেছেন দেখে নাও, কোটেশন রেখেছি, একদম হুবহু মাপার বক্তব্য তুলেছি আমরা। আল বিরুনি শুধু মুসলিম বিশ্বেরই নয়, তিনি ছিলেন সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানীদের একজন। তাই মুসলিম শুধু বিশ্বে নয়, সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ যে জ্ঞানীদের তালিকা, ইন্টেলেকচুয়াল পার্সন, তাদের মধ্যে একজন ছিলেন আল বিরুনি, যিনি গণিতবিদ বা দার্শনিক বা চিকিৎসা বিজ্ঞানী খ্যাতি লাভ বা রসায়নবিদ বা ঐতিহাসিক, ভূগোলবিদ, সাহিত্যিকও বড় ছিলেন। আল বিরুনির অবদান কিন্তু এইরূপ। তো 1017 খ্রিস্টাব্দে অর্থাৎ একাদশ শতাব্দীর একেবারে প্রথম দিকে যখন সুলতান মাহমুদ গজনির সময় কনৌজ অভিযানের সময় ভারতে আসছেন, তাহলে মাহমুদ যখন কনৌজ আসছেন, তার ইরানি পণ্ডিত তার সঙ্গে এসেছিলেন, ইরানি পণ্ডিত আল বিরুনি। কার সাথে এসেছিলেন? মাহমুদের সঙ্গে। তাহলে মাহমুদ 1017-তে যখন ভারত আক্রমণ করছে, মূলত কনৌজ, যেটা এখন কানপুর, উত্তরপ্রদেশের কানপুর, যেটা গঙ্গা নদীর তীরে ডান দিকে অবস্থিত কানপুর, তখন নাম কনৌজ, যেখানে হর্ষবর্ধন কেন্দ্র করে উত্থান হয়েছিল, সেই ইরানি পণ্ডিত আল বিরুনি কিন্তু এসেছিলেন। তাই ইরানি পণ্ডিতের নামটা কিন্তু একটু মনে রেখে দিবে তোমরা। তিনি ভারতে প্রচলিত হিন্দু ধর্মের অন্বেষণের পর তারিক-ই হিন্দ নামটা মনে রাখবে সবাই, বা ভারতের ইতিহাস শিরোনামে ভারতীয় সংস্কৃতির উপর একটি গ্রন্থ রচনা করলো। তাহলে ভারতের ইতিহাস শিরোনামে বা তারিক আল হিন্দ, তারিক আল হিন্দ মানে ভারত ইতিহাস, এই শিরোনামে একটা ইন্ডিয়ান যে কালচার, ভারতীয় সংস্কৃতির উপর একটা ভালো গ্রন্থ লিখলো। তাকে দ্য মাস্টার বা আল ওস্তাদ উপাধিতে ভূষিত করা হয়েছিল। আর একবার বলবো, দেখে নাও তোমরা, তাকে দ্য মাস্টার বা আল ওস্তাদ উপাধিতে ভূষিত করা হয়েছিল। এবং তার পুরো নামটা বলে নি একবার, আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমেদ আল বিরুনি। আবু রায়হান আল বিরুনি অনেকে বলে, শুধু আল বিরুনি বলে, আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি আবার অনেকে বলে। 973 জন্ম, বৃহস্পতিবারে জন্ম, 4 সেপ্টেম্বর জন্ম। 973 4 সেপ্টেম্বর জন্ম, বৃহস্পতিবার। আল বিরুনির কোথায় জন্ম হয়েছিল? খারজিম বা খিবাতে, তাই তো। বর্তমানে এটা উজবেকিস্তানে পড়ছে। তো শহরটি আজকে অস্তিত্ব আর নেই। যে খরজিমে যে রাজধানী সন্নিকটে অবস্থিত ছিল, এই শহরটা বর্তমানে আজকে আর নেই, নদীতে বিলীন হয়ে গেছে। তবে এই খরজিমের নামে একটা আল বিরুনির নামে একটা শহর আছে, যে নাম আল বিরুনি শহর বলে। তাহলে আল বিরুনির সেই খরজিমটা আজকে আর নেই, উজবেকিস্তানের সেই জায়গাটা আজকে নেই, তার নামে কিন্তু আল বিরুনি শহর একটা জায়গা রয়েছে। আল বিরুনি কি কি নামে পরিচিত ছিলেন? ফাউন্ডার অফ ইন্ডোলজি বা ভারত বিদ্যা বা ইন্ডোলজির প্রতিষ্ঠাতা। তাই ভারত বিদ্যার জনক বা ফাউন্ডার অফ দ্য ইন্ডোলজি কাকে বলা হয়? আল বিরুনিকে। ফাদার অফ কম্পারেটিভ রিলিজিয়ান বা তুলনামূলক ধর্মের জনক, কম্পারেটিভ তুলনামূলক ধর্মের জনক আল বিরুনি। ফাদার অফ মডার্ন জিওডেসি বা আধুনিক ভূগণিত বা আধুনিক জিওডেসির জনক কাকে বলা হয়? আমাদের জিয়াউদ্দিন বার্নিকে। তাহলে কি বললাম? তাহলে জিওডেসির জনক বা ভূগণিতবিদের জনক। আবার কি বলা হচ্ছে? দ্য ফার্স্ট অ্যানথ্রোপোলজিস্ট, প্রথম নৃতত্ত্ববিদ কে ছিলেন? আল বিরুনি। তিনি তার জীবনে বেশিরভাগ সময় কাটিয়েছিল গজনিতে। তার মৃত্যু হয়েছিল 1448 সালে। মাহমুদ গজনি তাকে রাজজ্যোতিষ পদে নিয়ে গেছিল। তাহলে রাজজ্যোতিষ পদে মাহমুদ কাকে বসিয়েছিল গজনিতে? আল বিরুনিকে। আল বিরুনিকে প্রথম নৃতত্ত্ববিদ বলা হয়, আধুনিক জিওডেস বলা হয়, এবং আধুনিক ভূগণিতবিদ বলা হয়, তুলনামূলক ধর্মের জনক বলা হয়। এবং রাজজ্যোতিষ পদে বসেছিলেন মাহমুদের হাত ধরে গজনিতে আল বিরুনি। ভালো করে মনে রাখবে। তিনি গ্রিক ও ভারতীয় উভয় পদ্ধতি থেকে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন কিন্তু করেছিলেন। তাই ভারতের পাশাপাশি গ্রিকদের সঙ্গে একটা মেলবন্ধন ঘটাচ্ছে জ্যোতিষশাস্ত্র দিক থেকে। আল বিরুনি প্রথম মুসলিম যিনি সংস্কৃত শিখেছিলেন। খুব ভালো একটা পয়েন্ট, সংস্কৃত প্রথম শিখছে কিন্তু আল বিরুনি। গীতা পুরাণও অধ্যয়ন করেছিলেন কিন্তু
আল বিরুনি। তিনি ইরানি, সিরীয়, এই যে ব্যাপারগুলো রয়েছে, হ্যাঁ তিনি ইরানি, সিরীয়, সংস্কৃত ভাষায় জ্ঞানী ছিলেন। তাহলে তিনি প্রথম সংস্কৃত শিখছেন, সংস্কৃতে পণ্ডিত হলেন তো অবশ্যই, ইরানি সিরীয়তে পণ্ডিত ছিলেন। আল বিরুনি নামটি একটি ফার্সি শব্দ, বিরুন থেকে এসেছে, বিরুন মানে বাইরে থেকে এসেছে। তাহলে কি বললাম ভালো করে, তাহলে আল বিরুনি নামটা এসেছে বিরুন শব্দ থেকে, ভালো করে দেখে না, আমি একটু মার্ক করে দিলাম, বিরুন মানে বাইরে থেকে এসেছে। তার আরবি ভাষায় বিখ্যাত গ্রন্থ 1030-এ প্রকাশ পাচ্ছে কিতাবুল হিন্দ। এই গ্রন্থ সম্পর্কে ভালো করে পড়বে, প্রশ্ন কমন পাবে। কিতাবুল হিন্দ কার লেখা? আল বিরুনির, 1030-এ প্রকাশ। এর আরেক নাম কি? তহকিক-ই-হিন্দ, বা আরেক নাম কি? মিন মকালা, আরেক নাম কি? ভারতের আবিষ্কার। ভারতের আবিষ্কার যা, মিন মকালাতা, তহকিক-ই-হিন্দতা, কিতাবুল হিন্দ, চারটে নাম কিন্তু একই, আল বিরুনির লেখা, 1030-এ প্রকাশ পেয়েছিল। এই গ্রন্থটিকে একাদশ শতাব্দীর আয়না বলা হয়, সংঘর্ষের তলোয়ার বলা হয়, পুরন্ত শহর বলা হয়, লুটপাট করা মন্দিরের জগতের মাঝে ন্যায্য গবেষণার জাদুকরী দ্বীপ বলা হয়। চারটি তোমরা নেটসেট বা আইএসবিসিএস বই পাবে, সবগুলো ডিটেলস আলোচনা করা আছে। প্রাচীন, সুলতানি, মুঘল, আধুনিকের উপর একটা সেরা বই আপনারা রাখবেন, এই জানা স্যারের, তোমরা যে কোনো ইন্ডিয়ান হিস্ট্রি আইএসবিসিএস বা নেটসেটটা, ওর বিকল্প হতে পারে না। বইটা খুব ঠান্ডা মাথায় পড়ে যাবে, কিন্তু 20টা বইকে বিট করতে পারবে, একটা বইকে নামাতে পারো তোমরা। তো এইগুলো ভালো করে তোমরা দেখবে। সংঘর্ষের তলোয়ার কোন বইটির আরেক নাম, বা একাদশ শতাব্দীর আয়না কাকে বলা হয়? আমরা সংবিধান প্রস্তাব পড়তে গিয়ে প্রস্তাবনাকে আয়না বলি, তো নিচের কোন গ্রন্থকে আয়না বলা হয়? একাদশ শতাব্দী। 1030 মানে 11th সেঞ্চুরি, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, তিনি মোট কটা গ্রন্থ লিখেছিল আমাকে কিছু বলতে হচ্ছে না, 146 গ্রন্থ রচনা করেছিল। এর মধ্যে 95টি গ্রন্থ ছিল জ্যোতির্বিদ্যা, তারপরে ছিল কিছু গণিত, গাণিতিক, ভূগোলের উপর তিনি বইগুলো লিখেছিলেন। তিনি ভারতে আসার পরে ইভোলোকা একটা গ্রন্থ লিখলো, ভালো করে মনে রাখবে, ইভোলোকা গ্রন্থের লেখক আল বিরুনি, এই গ্রন্থ লিখলো ইন্ডিয়াতে আসার পর। তার আরেকটা গ্রন্থ না বললেই নয়, কিতাব উস সৈদনা, আরেকবার কিতাব উস সৈদনা, এটা লিখেছিল মেডিসিনের উপর, ঔষধের উপর একটা বিখ্যাত কিন্তু বই, ভালো করে মার্ক করে নাও। আরেকটা ফার্সি ভাষায় এই গ্রন্থকে অনুবাদ করলো যিনি, একটু নামটা দেখে নাও তোমরা। হ্যাঁ হ্যাঁ, এই গ্রন্থটাকে ফার্সি ভাষায় অনুবাদ কে করলো? হ্যাঁ, আবু বকর কফি, তার বিখ্যাত বইটাকে। ভারতীয় জ্যোতির্বিদ্যার উপর একটি বিস্তৃত ভাষ্য লিখেছিলেন, যেটার নাম তহকিক মালিল হিন্দ, আরেকবার তহকিক মালিল হিন্দ, এই গ্রন্থ লিখলো জ্যোতির্বিদ্যার উপরে। এই গ্রন্থটি আর্যভট্টের একটা রচনার, আর্যভট্ট গ্রন্থের রচনার একটা অনুবাদ বলতে পারি। আল বিরুনি মধ্যযুগীয় যে বল বিজ্ঞান ছিল, সায়েন্স, তারও কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিগুলি প্রবর্তন রেখে গেছেন, অবদান রেখে গেছেন আল বিরুনি। বল বিজ্ঞানের বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি দিয়ে গেছেন আল বিরুনি। তিনি নির্দিষ্ট ধরনের হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স ব্যবহার করে ঘনত্ব নির্ধারণের জন্য তিনি পরীক্ষামূলক পদ্ধতি তৈরি করেছিলেন। সবই কিন্তু আল বিরুনির কনসেপ্ট, মনে রাখবে এটা। তিনি পাহাড়ের উচ্চতা পর্যবেক্ষণের মাধ্যমে পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করার একটি অভিনব পদ্ধতি তৈরি করেছিলেন। কি আউটস্ট্যান্ডিং! রাজনাথ সিকদার সে উত্তরাখণ্ডের দেরাদুন থেকে মাউন্ট এভারেস্টে পরিমাপ করেছিল, পাহাড়ের উচ্চতা পর্যবেক্ষণের মাধ্যমে তিনি পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয়ের একটা ব্যালেন্স তৈরি করেছিল। তার বিখ্যাত গ্রন্থের নাম কি? কিতাব আল সাইদালা। এই কিতাব আল সাইদালা, এই গ্রন্থতে এটা ঔষধের উপর ডিপেন্ড করে তিনি লিখছিলেন। এখানে তিনি কোন কোন গাছ থেকে কোন কোন ওষুধ তৈরি করা যেতে পারে ডিটেইলসে বর্ণনা দিয়েছিল, এটা তার বর্ণনা। তিনি ফলিত বিজ্ঞান, যাকে আমরা অ্যাপ্লাইড সায়েন্স বলি, বা জ্যোতির্বিজ্ঞানের উচ্চ স্তরের কাজ করেছিলেন। তাহলে অ্যাপ্লাইড সায়েন্সের উপরে, ফলিত বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞানের উপর কাজ করেছিলেন কে? আল বিরুনি। রাজনৈতিক ইতিহাসের উপর তিনি লিখেছিলেন কিতাব আল মুসামারা ফি আবার মাজহাব, পুরোটা তোমরা বলতে পারো কিতাব আল মুসামারা। এই কিতাব আল মুসামারাতে থেমে যেতে পারো, বা ফি আবার মারব জম, এটা বলতে পারো। তো কিতাব আল মুসারাম হচ্ছে রাজনৈতিক ইতিহাসের উপর লেখা বিখ্যাত বই। কার লেখা? আল বিরুনি। হিন্দুদের একটি শিক্ষিত, একটি অশিক্ষিত গোষ্ঠীতে ভাগ করেছিল। শিক্ষিত লোকেরা একেশ্বরবাদীতে বিশ্বাসী ছিলেন। কে বলছেন? আল বিরুনি। আল বিরুনির যে গ্রন্থ কিতাবুল হিন্দ, সবচেয়ে জনপ্রিয় একটি গ্রন্থ, এই গ্রন্থটাকে আরবি ভাষায় রচনা করলেন তিনি। ইংরেজিতে অনুবাদ করছেন কে? 1888 সালে এডওয়ার্ড সাচাও। এডওয়ার্ড সাচাও কিতাবুল হিন্দ গ্রন্থটিকে ইংরেজি অনুবাদ করলেন 1888 সালে। 1926 সালে এই গ্রন্থকে আরো আধুনিক রূপ দিলেন ডক্টর শান্তারাম। ভালো করে মনে রাখবে, 1926 এটা করেছিল, যে সময় কিন্তু অনু ঘোষের নেতৃত্বে অশোকের সেনারিগুলি কিন্তু পাঠোদ্ধার হচ্ছে। 1967 সালে রজনীকান্ত শর্মা এই গ্রন্থটির হিন্দি অনুবাদ করেছিলেন। আরেকবার 1967-এ কিতাবুল গ্রন্থের ইংরেজি অনুবাদ বেরোলো, আর হিন্দি অনুবাদ ইংরেজিতে দুবার প্রকাশ পাচ্ছে। এডওয়ার্ড সাচাও করছেন 1888, 1926 সালে ডক্টর শান্তারাম, আর 1967-এ হিন্দি অনুবাদ করছেন রজনীকান্ত শর্মা।
যাই হোক, এই তিনি সুলতানি যুগ তখন শুরু হচ্ছে আস্তে আস্তে করে। তাদের আমলে সুলতান মাহমুদ খরজিম জয় করলেন এবং আল বিরুনিকে যুদ্ধে বন্দি করে নিয়ে এসেছিল মোরাক ভাইটা। কে নিয়ে এসেছিল? সুলতান মাহমুদ বা মাহমুদ। দেখ, মাহমুদ আল বিরুনিকে রাজজ্যোতিষ পদে বসিয়েছিল। তুমি আগে বলেছি প্রথমেতে তোমাদের। আল বিরুনি 10 বছর ভারতবর্ষে ছিল, এটা ভালো করে দেখে রাখবে, প্রশ্ন কমন আসতে পারে। এবং সুলতান মাহমুদের পুত্র মাসুদের কাছ থেকেও তিনি অনেকটাই রাজকীয় পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। মাহমুদের কাছ থেকে তো পেলেন, তার পুত্র মাসুদের কাছ থেকেও তিনি পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। প্রথমে বলে এসেছি দার্শনিক, গণিতবিদ, সমাজবিজ্ঞানী, চিকিৎসক, জ্যোতিষ হিসাবে খ্যাতি লাভ করেছিল আল বিরুনি। এবং যোগসূত্রকে, ভারতের যে যোগসূত্র ছিল তাকে তিনি সুফিবাদের সমতুল্য হিসাবে বিবেচনা করেছিলেন। তিনি আর কে না, আল বিরুনি। তিনি কপিলের সাংখ্য দর্শন, জ্যোতিষের অধ্যয়ন করেছিলেন। কপিলের সাংখ্য দর্শন এবং জ্যোতিষের উপর অধ্যয়ন বা জ্ঞান রচনা তৈরি করেছিলেন কিন্তু আর কেউ নন, সেই আল বিরুনি। ভালো করে মনে রাখবে এটা। তিনি গ্রিক দার্শনিক প্লেটো, অ্যারিস্টটলের সঙ্গে উল্লেখ করেছেন, মনে রাখবে এটা। তাহলে তিনি প্রথম তার গ্রন্থেতে কে আলোচিত হয়েছে? গ্রিক দার্শনিক প্লেটো এবং তার শিষ্য অ্যারিস্টটল উল্লেখ হয়েছে। তিনি ভারতের যে গীতা, ভাগবত গীতা দ্বারা ব্যাপকভাবে ইন্সপিরেশন হয়েছিলেন আল বিরুনি, মনে রাখবে এটা। তিনি উল্লেখ করেছিলেন যে আমি হিন্দুদের জন্য ইউক্লিডস এবং আলমিজিস্তির অনুবাদ করব বা বেদযন্ত্র বা অ্যাস্ট্রলের নির্মাণের উপরে একটি নিবন্ধ লেখার জন্য ব্যস্ত রয়েছে। তো যাই হোক, তিনি মানে ইউক্লিডসের উপরে বা অ্যাস্ট্রলের উপরে কিন্তু পরবর্তীকালে বই লিখছেন এবং ভারতবর্ষে হিন্দুদের জন্য তিনি কিন্তু এই বার্তাগুলো দিয়ে যাচ্ছেন। এবং জাহাঙ্গীরনগর, ভালো করে মনে রাখবে, বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি হলের নামকরণ করা হয়েছে। তো আল বিরুনির নামে জাহাঙ্গীরনগর যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে একটি হল রয়েছে আল বিরুনির নামে। তিনি জাতীয় ঋষি, কাকে বলি? পতঞ্জলির যোগসূত্রে অনুবাদ করেছিলেন। তাহলে পতঞ্জলি যোগসূত্রে তিনি অনুবাদ করছেন। তিনি বলতে কে? আর কেউ নন, আল বিরুনি। এবং বইটার নাম কি? তরজামত কেতাব বাতাঞ্জলি। পুরো নামটা বলতে পারো, তরজামত কেতাব বাতাঞ্জলি ফিল হিল্লাস পুরুষ আল এর তেবাক। তো তোমরা শুধু তরজামতটা মনে রাখবে, যেটা পতঞ্জলি যোগসূত্রে অনুবাদ করছেন আল বিরুনি। এই ছিল আজকের আল বিরুনি টপিক। আরেক টপিক না বললেই নয়, দেখেই দিয়েছি, অবিবাহিত ঐতিহাসিক, মৌলবাদী ঐতিহাসিক মালিক মোহাম্মদ ইসামি। তার যে গ্রন্থর নাম বারবার পরীক্ষায় দেয়, সেই ফুতুহা ও সালাতিন, এই সালাতিন গ্রন্থের বিষয়টা কিন্তু আমি বলার চেষ্টা করবে এবারে। তাহলে জিয়াউদ্দিন বার্নির সমসাময়িক ছিলেন সুলতানি যুগের আরেক ঐতিহাসিক মোহাম্মদ ইসামি বা মালিক মোহাম্মদ ইসামি। মিনাজুদ্দিন সিরাজি তবাকতি নাসিরি, জিয়াউদ্দিন বার্নি, তারিকি ফিরোজ শাহী, দুটো গ্রন্থকে যে গ্রন্থটা যোগসূত্র করেছে, মেলবন্ধন ঘটিয়েছে, সেটা হচ্ছে ফুতুহা ও সালাতিন। কার লেখা? মালিক মোহাম্মদ ইসামি, তার লেখা ফুতুহা ও সালাতিন। এবং খ্যাতনামা ঐতিহাসিক হিসাবে মোহাম্মদ ইসামির নাম আমরা পাই, বলে দিয়েছি। তিনি মোহাম্মদ বিন তুগলকের সমসাময়িক, মনে রাখবে এটা। জিয়াউদ্দিন বার্নি পথে গিয়ে মোহাম্মদ বিন তুগলক বলেছি। ইসামিও কার সমসাময়িক? মোহাম্মদ বিন তুগলকের সমসাময়িক। 40 বছর বয়সে লিখেছিলেন ফুতুহা ও সালাতিন গ্রন্থটি ইসামি, মনে রাখবে। গ্রন্থ রচনার পূর্বে দীর্ঘ 25 বছর তিনি দাক্ষিণাত্যে কাটিয়েছিলেন। তাই দক্ষিণ ভারতবর্ষে দীর্ঘদিন 25 ইয়ার্স ছিলেন কোন ঐতিহাসিক? মোহাম্মদ ইসামি। তারপর তিনি লিখলেন ফুতুহা ও সালাতিন গ্রন্থটি। 1348 সালে গ্রন্থটির কাজ তিনি শেষ করেছিলেন। 1348 সালে কে? মোহাম্মদ ইসামি। 1350 সালে গ্রন্থটি প্রকাশ করেন, মনে রাখবে এটা, ইসামি। যেমন দেখবি আমরা 1848 দেখছি কলহন তার রাজতরঙ্গিনী গ্রন্থ লেখা কাজ শুরু করছেন। আমাদের 49 এসে দেখছি আমরা গ্রন্থকাজ শেষ করেছেন এবং 50 সালে গিয়ে দেখছি এটা প্রকাশ ঘটাচ্ছেন। তো রাজতরঙ্গিনী তার কলহন কিন্তু 1150 গিয়ে দেখছি প্রকাশ ঘটাচ্ছে। যাও, এখানেও দেখছি আমরা 1348 শুরু করছে ইসামি, শেষ করে প্রকাশ ঘটাচ্ছে কিন্তু 1350। কে? মোহাম্মদ ইসামি। কোন বইটা? ফুতুহা ও সালাতিন। এই গ্রন্থটিতে 17,000 শব্দ রয়েছে। 17,000, মনে রাখবে এটা। 17,000 শব্দ দিয়ে ফুতুহা সালাতিন লিখেছিল। এই বইটি আলাউদ্দিন হাসান বাহমন শাহ, মনে রাখবে। তিনি কে ছিল? আর আমাকে বলতে হচ্ছে না। হ্যাঁ, দেখো কে ছিলেন? এই আলাউদ্দিন হাসান বাহমন শাহ, বাহমনি সাম্রাজ্যের শাসক, তার নামে উৎসর্গ করেছিল। তাহলে দিয়ে পড়তে পারি দক্ষিণ ভারতে কোন ডাইনেস্টিতে ছিলেন? বাহমনি রাজ্য। আর বাহমনি রাজ্যের আলাউদ্দিন হাসান বাহমন শাহ, যাকে আমরা হাসান গাঙ্গু বলি, সেই বংশের তিনি সঙ্গে সম্পর্ক প্রগাঢ় গঠিত ছিলেন। এবং এই গ্রন্থটি ফিরদৌসির শাহনামার শৈলীতে পদ্য আকারে রচিত করেছিল। এই আকারটা, পদ্যটা মনে রাখবে। সুলতান মাহমুদের আমল থেকে আমরা মোহাম্মদ বিন তুগলক পর্যন্ত জানতে পারি ফুতুহা সালাতিন গ্রন্থে। এবং ফুতুহা সালাতিন গ্রন্থটি বলে দিয়েছি মিনাজুদ্দিন সিরাজের তবাকতি নাসিরি এবং জিয়াউদ্দিন বার্নির তারিকি ফিরোজ শাহী গ্রন্থ দুটির যোগসূত্র তৈরি করেছে। কোন গ্রন্থটি? ফুতুহা সালাতিন। ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ। এই মোহাম্মদ বিন তুগলক যে দেবগিরিতে রাজধানী নিয়ে যাচ্ছে 1327 সালে,
যেখানে তিনি রেখেছিলেন 1334 পর্যন্ত। এই যে 7 বছর দক্ষিণ ভারতে মোহাম্মদ বিন তুগলক ক্যাপিটাল করেছিল, সেই 1327 থেকে 34 যখন দেবগিরিতে রাজধানী ছিল, যখন তার নাম করছে দৌলতাবাদ, সেই দেবগিরি রাজধানী স্থানান্তরের বিবরণটাও কিন্তু ফুতুয়া ও সালাতিনে দিচ্ছেন। বাহমনি রাজা সুলতান বলে দিয়েছি হাসান বাহমনি শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। ভালো একটা প্রশ্ন যে বাহমনি রাজ্যের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল কোন ঐতিহাসিক, অবশ্যই আমরা উত্তর নিয়ে নেব আমাদের মোহাম্মদ ইসামি। এবং ভারতবর্ষে ইসলামী শাসক ও সৈন্যবাহিনীর কার্যকলাপের কথা তুলে ধরেছেন তিনি এই গ্রন্থে, এবং বাহমনি রাজ্যের ইতিহাসও তিনি তুলে ধরেছেন এই গ্রন্থে। তিনি মনে করতেন ইতিহাসে অনেক ঘটনা ঈশ্বরের ইচ্ছায় ঘটেছিল। ইসামির একটা বিখ্যাত স্পিচ যে ভারতবর্ষের ইতিহাসে অনেক কিছু ঘটনা গড বা আল্লাহ বা ঈশ্বরের ইচ্ছায় কিন্তু ঘটেছিল, এটা মোহাম্মদ ইসামির একটা বক্তব্য। তবে তার ত্রুটিগুলো একটু বলে নিই। রক্ত মাংস মানুষ মানে তার ত্রুটি থাকবেই, যেটা হচ্ছে তিনি কতকগুলি ত্রুটি লক্ষ্য করেছেন, যেমন অনেক ঘটনাতে তারিখ উল্লেখ করেনি। সে তাকে বলে, তিনি সাহিত্যিক হতে চেয়েছিলেন, তিনি ঐতিহাসিক হতে চাননি, কারণ তিনি লেখাতে অনেক তিনি তারিখগুলো উল্লেখ করেননি। সাহিত্যিকরা তারিখ কম দেয়, ঘটনাগুলো বেশি বলে, তাই তাকে সাহিত্যিক ঐতিহাসিক বলা হয়। তিনি আসল অরিজিনাল ঐতিহাসিক ছিলেন না, তিনি মৌলবাদী ঐতিহাসিক। এটাও তোমাদের বলেছি পরীক্ষায় দেয়। মৌলবাদী ঐতিহাসিক কে ছিল? মোহাম্মদ ইসামি। মোহাম্মদ বিন তুগলক তাকে কারারুদ্ধ করেছিল, এটা পরীক্ষা দিতে পারে যে মোহাম্মদ বিন তুগলক কোন ঐতিহাসিককে কারারুদ্ধ করেছিল, অবশ্যই আমি নেব ইসামি। আর একটা ভালো পয়েন্ট, চোরকা বা স্প্রিং হুইল, বোধহয় সেটে কোশ্চেনটা দিয়েছিল, এটা বইয়েতেও আছে, তোমরা ফলো করতে পারো। চোরকা এবং স্পিনিং এর বর্ণনা ভালো করে মনে রাখবে। স্পিনিং হুইল বা চোরকার বর্ণনা কার পাচ্ছি আমরা? মোহাম্মদ ইসামির ফুতুয়া ও সালাতিন গ্রন্থে। ইসামি যখন 16 বছর বয়স, তখন বিন তুগলক রাজধানী নিয়ে যাচ্ছে, মনে রাখবে এটা, দিল্লি থেকে দৌলতাবাদে বা দেবগিরিতে। এবং তিলপদ নামক স্থানে ইসামির যে দাদু ছিলেন তার মৃত্যু হয়েছিল, সেটাও তিনি তার বর্ণনায় দিয়ে যাচ্ছেন। কিন্তু ইসামির শেষ জীবনে দৌলতাবাদেই ছিলেন, অর্থাৎ মহারাষ্ট্রে যে দেবগিরি বা দৌলতাবাদেই কাটিয়েছিল শেষ জীবনে। চোরকা বা স্পিনিং হুইলের যে প্রথম বর্ণনা দিচ্ছেন ইসামি, ভালো করে মনে রাখবে। আর দৌলতাবাদে বাহমনি রাজ্যে প্রতিষ্ঠিত হলে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হাসান বাহমনির তত্ত্বাবধানে তিনি দৌলতাবাদে কিন্তু রয়ে গেছিল। যাক, তিনি একাকী অবস্থায় যোগীদের সাথে থাকতে ভালোবাসতেন শেষ জীবনে। এবং আলাউদ্দিন খলজি ভারতকে সমৃদ্ধ করেছিলেন তিনি বলছেন, এবং মোহাম্মদ বিন তুগলক সেই সাম্রাজ্যকে ধ্বংস করেছিলেন। ইসামি বিখ্যাত একটা কথা, অর্থাৎ সেই রাজার কোনো আত্মীয় নয়, সেই সিকান্দারি শানি দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত আলাউদ্দিন খলজি দিল্লি সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন, গড়ে দিয়ে গেছিলেন, সমৃদ্ধ করেছিলেন। আর সেই আলাউদ্দিন খলজি সমৃদ্ধ রাজ্যকে ধ্বংসস্তূপে পরিণত করলেন মোহাম্মদ বিন তুগলক। এই মতটি কার? সেই ইসামির। আজকে পর্যন্ত রইল, প্রত্যেকে শেয়ার করবে, কেমন লাগছে জানিও। চেষ্টা করছি তোমাদের মতো করে একদম ঘরোয়া পরিবেশে ক্লাস হচ্ছে এমন উপস্থাপন করায়। প্রত্যেকে নেটসেট বা এসের বইটা কিন্তু যে কোনো একটা হাতে রাখবে। আর তোমাদের স্যার পার্সোনাল ব্যাচে পড়াচ্ছেন, নির্বিধায় আসতে পারেন। ঢালুয়া ক্লাস, ঢালুয়া কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছে জানা স্যার তোমাদের। তাই তোমরা যখন কোথাও পড়বে, সেখানে হায়ার করা ফ্যাকাল্টি আনছে, নির্দিষ্ট ক্লাস, নির্দিষ্ট নোটস সিলেবাস শেষ করতে হবে। আর এখানে সবটাই জানা স্যার, বিশেষ সহিত আসুন, মানুষ হন। ভিডিওগুলো লাইক করুন, কমেন্ট করবেন, কেমন লাগছে জানাবেন। বাই।